যেই হুমায়ুন কবির লোকসভা নির্বাচনের সময় ওই বেলডাঙাতেই দাঁড়িয়ে সেই মুর্শিদাবাদের ইউসুফ পাঠানকে জেতানোর জন্য নাকি তিনি ওই যে 70% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, এখন তিনি ক্ষমা চাইছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে করতে বলেছিল ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, তিনি অনুতপ্ত, সেটাই প্রকাশ করছেন বেলডাঙার সভা থেকে। যখন করেছিলেন তখন বাচ্চা ছেলে ছিলেন না, কিন্তু এখন যদি অনুতপ্ত হয় সেটা ভালো ব্যাপার। তবে সত্যিই অনুতপ্ত কিনা নাকি নির্বাচনের মুখে দাঁড়িয়ে অনুতপ্ত হচ্ছেন, এটা বুঝতে আর একটু সময় লাগবে। হিন্দু ভাইদের কাছেও ক্ষমা চাইছেন, তিনি বলছেন ভবিষ্যতে এমন কিছু বলবেন না কাউকে জেতানোর জন্য যাতে অন্য কেউ সেটাতে আঘাত পায়। ভবিষ্যতে উনি বলবেন কি না বলবেন সে তো ভবিষ্যতে ওনার স্টেটমেন্ট সেটা প্রমাণ করবে, এখনই এটা বলা যাচ্ছে না। এই হুমায়ুন কবির তো মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছেন, এই নিয়েও জল্পনা তৈরি হয়েছে, যেখানে বামেরা বারবার বলছিল যে হুমায়ুন কবিরের সঙ্গে কোনোভাবেই জোট হওয়া সম্ভব নয়, কিন্তু আলোচনা তো কোথাও গিয়ে হয়েছে। দেখুন, সংসদীয় গণতন্ত্রে দুটো রাজনৈতিক দল, তাদের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে আলোচনা হতে পারে। এই আলোচনার মধ্যে দাঁড়িয়ে কোথাও জোটের সম্ভাবনা, মোহাম্মদ সেলিম বেরিয়ে এসে পরিষ্কার সেদিন জানিয়েছেন যে কি হয়েছে না হয়েছে, একাধিক ইন্টারভিউতে তিনি বলেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে জোট হতে মানে আলোচনা করলেই জোট হয় এরকমটাও ঘটনা নয়, এক। আর দুই হচ্ছে যে আলোচনা করলেই সমঝোতাও হয় এরকমটাও হচ্ছে যে কোথাও কোনো ঘটনা নয়। আরে আলোচনার মধ্যে বসে তো এটাও ঠিক হতে পারে, ভাই আমি তোমার সঙ্গে নেই, এটাও তো ঠিক হতে পারে। কিন্তু এই আলোচনা নিয়ে যখন এত শোরগোল, এই আলোচনা নিয়ে যখন এত শোরগোল হচ্ছে চারিদিকে, যখন বিজেপি আর তৃণমূলের এত সমস্যা তৈরি হচ্ছে, তখন এটাতে বোঝা গেল খুব পরিষ্কার করে যে আসলে কোথাও দাঁড়িয়ে কি তাহলে হুমায়ুন কবিরের কাছে এমনও কিছু লুকানো তথ্যভাণ্ডার আছে যেটা এখনও প্রকাশ্যে বলেননি। মোহাম্মদ সেলিমের সাথে একান্ত আলোচনায় বসলে যদি সেসব বলে ফেলেন, তাহলে সেটা নিয়েই বোধহয় আতঙ্কে ভুগছেন কি তৃণমূল কংগ্রেস আর বিজেপি। এবং এই যে আলোচনা, নওশাদ সিদ্দিকীর সাথে আলোচনা যখন হয়েছিল, বামেদের যারা যুবরা রয়েছে, ছাত্র যুব, তারা কোথাও গিয়ে সেই বিষয়টাকে তেমন কোনো ইস্যু করেনি, কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে আলোচনা কোথাও গিয়ে সবাই সমর্থন করছেন না। আমি বললাম তো, দেখুন, যারা আমাদের সমর্থক দরদি, যারা এটা নিয়ে মানে একটু উদ্বেগ প্রকাশ করছেন, উদ্বেগটা আসলে হুমায়ুন কবিরের পাস্ট রেকর্ড সেটা মনে করে। কিন্তু আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে দেখুন, যে নেতৃত্ব কথা বলতে গেছেন তারা পাস্ট রেকর্ড না জেনে তো কথা বলতে যাননি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি আবারও বললাম যে কথা বললেই সেখানে আসন সমঝোতা, জোট, এগুলো তো নাও হতে পারে। আরে কথা বলায় সমস্যা কি আছে? সংসদীয় গণতন্ত্রে দুটো পার্টি কথা বলবে, তো সমস্যার কোনো ব্যাপার নেই। এবং হুমায়ুন কবির এই যে প্রকাশ্যে ক্ষমা চাইলো, কোথাও গিয়ে কি তাহলে এটা তার রাজনীতি বা তার দলের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো কথা বলতে পারে? হুমায়ুন কবিরের দলের সেটা ওনার দল, উনি বুঝবেন উনি কোথায় আছেন। এখন ওই জনতা উন্নয়ন পার্টি করেছেন, কিন্তু জনতা উন্নয়ন পার্টি করলেও তিনি খুব নির্দিষ্টভাবে এখনও তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন, তো তৃণমূল কংগ্রেস এখনও বহিষ্কার করেনি। ফলে তার পার্টি তিনি কি করবেন না করবেন, তার কোনটাতে ভালো হবে কি খারাপ হবে, এটা তিনিই বুঝবেন। এই কথার মধ্যে থেকে কোথাও গিয়ে তিনিও যে ধর্মনিরপেক্ষ বা তার দলও যে ধর্মনিরপেক্ষতার কথাই বলতে চাইছে, সেটা প্রকাশ করতে চাইলেন হয়তো হয়তো কি চাইলেন এটা উনিই ভালো বুঝতে পারবেন। এবং উনি আজকে যা বললেন সেটা আদৌ উনি মেনে চলবেন নাকি বলার জন্য বললেন, সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। ফলে সেখানে দাঁড়িয়ে ওনাকে তো অনেকটা রাস্তা এখন যেতে হবে উনি যা বলেছেন সেটা প্রমাণ করার জন্য। ভবিষ্যতে কি আমরা বাংলাদেশের সাথে জোট দেখতে পারি হুমায়ুন কবিরের? এখনো পর্যন্ত এই সমস্ত বিষয়ে কোনো আলাপ আলোচনা সেই পর্যায়ে পৌঁছয়নি, এইটুকু বলতে পারি। দিদি, আমরা দেখলাম যে কেন্দ্রের কার্যত বাজেট পেশ হয়েছে এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বরাদ্দ কমেছে, তার মধ্যে যেমন SC ST রয়েছে, আবাস যোজনা রয়েছে, ঠিক তেমনই উল্লেখযোগ্যভাবে যে জেন্ডার খাত, সেখানেও বরাদ্দ প্রায় অনেকটা কমে গেছে। কি বলবেন, কিভাবে দেখছেন এই বিষয়টাকে?
এই বাজেটটা যেটা হয়েছে, এই বাজেটটা একেবারেই সাধারণ মানুষের জন্য বাজেট নয়। প্রথম যেটা আমরা দেখতে পেলাম, বলল যে আয়করের ক্ষেত্রে দাঁড়িয়ে বলল যে ছোটোখাটো ভুল হলে আয়করে এখন থেকে আর জেল হবে না। এবং বড় বড় যারা আয়কর ছাড় দেয় তারা তো বিজেপির সঙ্গে সেট করে নেয়, ফলে সেখানে দাঁড়িয়ে আর কোনোভাবেই দরকার হয় না তাদের কোনো জরিমানা দেওয়ার বিশেষ দরকার হয় না, ওরা বিজেপির ফান্ডে টাকা দেয়, হয়ে যায়। এতদিন পর্যন্ত এই জেল জরিমানার ভয়টা যারা তুলনামূলকভাবে ছোট জায়গায় থেকে দিত তাদের ছিল, এবার সেই ভয়টাও তুলে দিল। ফলে সেখানে দাঁড়িয়ে আয়করে ঘাটতি হবে, এটা ভবিষ্যতে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। এবং এই যে জেন্ডার খাতে বরাদ্দ কমেছে, এইটা তো পরিষ্কার প্রমাণ করে যে মানে বিজেপির সরকার আসলে মেয়েদের বিরুদ্ধে কথা বলার সরকার, মেয়েদের উন্নয়ন বিরোধী সরকার। এবং তার সাথে এই মনুবাদী চিন্তাভাবনা গোটাটা এই গোটা বাজেটে ভীষণভাবে রিফ্লেক্টেড হয়েছে। আবাস যোজনায় বরাদ্দ কমেছে, একাধিক প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো রয়েছে একাধিক খাতে বরাদ্দ কমেছে। মানে আবাস যোজনা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, গরিবের বাড়ির প্রশ্ন। এসসি এসটিদের খাতে যে বরাদ্দ সেটা কমেছে। এবং শুধু এটুকু নয়, তার সাথে এই যে প্রান্তিক অংশের মানুষ এই গোটা ইস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া জুড়ে তার জন্য যে বরাদ্দ ছিল, নর্থ ইস্টের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ কমেছে। আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কোথাও দাঁড়িয়ে বাড়েনি, বরঞ্চ অঙ্গনওয়াড়িতে হচ্ছে বাজেট কাট হয়েছে। এই গোটা যে বাজেটটা হয়েছে তাতে কোথাও ভারী শিল্পের কথা নেই। এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর, এগুলো সম্পর্কে বাজেটে কোথাও কিছু হচ্ছে যে উল্লেখ নেই। কিন্তু অদ্ভুতভাবে তাহলে কর্মসংস্থান হবে কোত্থেকে? ওরা কর্মসংস্থানের নতুন রাস্তা বের করতে চেয়েছে। দেখুন, আগে আমরা দেখতাম ভোকেশনাল কোর্স, আইটিআই, আইআইটি এগুলো শক্তিশালী হতো। আইটিআইতে দাঁড়িয়ে যা বরাদ্দ ছিল সেটা হচ্ছে সেম রয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম বলছে কন্টেন্ট বানানোর জন্য এখন হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্রের সরকার। এর মানেটা কি? কন্টেন্ট ক্রিয়েশনটাই পেশা হবে, যারা যুব সমাজ, যারা শিক্ষিত, যারা এত পড়াশোনা করছে। একদম 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 কন্টেন্ট ক্রিয়েশনটার পেশা হবে, এটাই নতুন পেশা হিসেবে আমাদের কেন্দ্রের সরকার আমাদেরকে তারা দিশা দেখালো আর কি। এই বাজেটে ভারী শিল্পের কথা নেই। এই বাজেটে আমাদের সাধারণ মধ্যবিত্তের, সাধারণ মানুষের, সাধারণ গরিব মানুষের কোথাও দাঁড়িয়ে কোনো রিলিফের কথা বলা হয়নি। উপরন্তু বলেছে পরের বাজেটে দাঁড়িয়ে খাবার, ফসল বীমা, ফুয়েল, এই সমস্ত মানে পেট্রোলিয়াম জাত জিনিস, এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু বরাদ্দ যা আছে, যা সাবসিডাইজ করা হয় সেই সাবসিডি কমবে। এটা পরের বছর কমবে, এটা এখনই বলে দিয়েছি। তার মানে কোথাও গিয়ে গরিব মানুষ তারা যে 300-200 টাকা রোজে কাজ করছে, তাদের কাছে খাবার কেনার টাকাটাও তাদের কাছে ভারী পড়বে। খাবার কেনার টাকাও থাকবে না, এবং এই খাবার কেনার টাকার জোগানও দেবে না, আর তার সাথে হচ্ছে খাবারও দেবে না, রোজগার করার পথও রাখছে না। এটাই হচ্ছে আমাদের দেশের সরকার, একদম জনস্বার্থ বিরোধী সরকার। এবং এই যে কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে এত টাকা বরাদ্দ, এবং কোথাও গিয়ে তো তাহলে যে শিক্ষার প্রয়োজন নেই সেটা কোথাও গিয়ে তারা এটা তো হচ্ছে যে আমাদের দেশের সরকার বরাবর করতে চাইছে অনেক দিন ধরে। এই যে নতুন শিক্ষানীতি এসছে, এই শিক্ষানীতি আসলে তো এক্সক্লুশনের জন্য শিক্ষানীতি, এবং ওদের যাবতীয় এই যা কর্মকাণ্ড, সেটা লেবার কোড হতে পারে, সেটা শিক্ষানীতি হতে পারে, এই যে যাবতীয় যা কর্মকাণ্ড আছে, এই যে বাজেট পেশ করলো, এই গোটাটাতে আসলে গরিব মানুষকে একেবারে পিষে মেরে ফেলা এবং তাদের অস্তিত্বকে স্বীকার করতেও না চাওয়ার একটা ইঙ্গিত এই গোটাটার মধ্যে আছে।